হেমায়তপুরের সড়কের বেহাল দশা, ৩.৫ কিলোমিটার বেহাল সড়কে আটকে ১০ গ্রামের অর্থনীতি, সীমাহীন কষ্ট পোহাচ্ছেন কৃষকরা। বগুড়ায় প্রবাসীর বাড়িতে ঢুকে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা, স্বর্ণ ও নগদ অর্থ লুট। ভাঙার ২ ইউনিয়ন বিষয়ে পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ডিসির চিঠি। আসন্ন দুর্গাপূজার পূজা মণ্ডপ পরিদর্শনে ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা, সব ধর্মকে সমান মর্যাদা দেওয়ার আহ্বান ডক্টর ইউনূসের। কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল, জানালেন ট্রাম্প। নেতানিয়াহুর বাসভবনের সামনে জিম্মিদের পরিবারের বিক্ষোভ। এবং এশিয়া কাপ টি-20তে বাংলাদেশের আজ বাঁচা মরার লড়াই, চূড়ান্ত পরীক্ষায় প্রতিপক্ষ আফগানিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ১টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। পাবনার হেমায়তপুর ইউনিয়নের শানিকদিয়ার মণ্ডলমোড় কাঁচা বাজার প্রতিদিন ভোরে সরগরম হয়ে ওঠে। চরাঞ্চলের অন্তত ১০ গ্রাম থেকে কৃষকরা তাজা সবজি নিয়ে আসেন এখানে। তবে মাত্র ৩.৫ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশায় সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন তারা। সামান্য বৃষ্টিতেই কাদা পানিতে নিমজ্জিত হয় পথ, ফসল বাজারে পৌঁছাতে দিতে হয় বাড়তি ভাড়া। রাস্তা পাকা হলে ফসলের অনেক ভালো দাম পেতেন দাবি কৃষকদের। পাবনা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। পাবনার হেমায়তপুর ইউনিয়নের শানিকদিয়ার মণ্ডলমোড় কাঁচা বাজার ভোরে প্রাণ ফিরে পায়। চরাঞ্চলের অন্তত ১০ গ্রাম থেকে কৃষকরা প্রতিদিন ভোরে বাজারে পৌঁছে তাদের তাজা সবজি বিক্রির জন্য। তবে মাত্র ৩.৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে কৃষকরা সীমাহীন কষ্ট পোহাচ্ছেন। সরেজমিনে দেখা যায় ভবানীপুর, ভগীরথপুর, রতনপুর, জয়নপুর, বোয়ালগাড়ি ও লক্ষ্মীকুটা ইউনিয়নের চরাঞ্চল সবুজে ছাপিয়ে গেছে। মরিচ, কুমড়া, লাউ, ঝিঙে, কলা, করল্লা, ধুন্দুল, মিষ্টি কুমড়া ও মূলা সহ নানা সবজি মাঠে গড়ে উঠেছে। একসময় পতিত জমিগুলো আজ কৃষি অর্থনীতির প্রাণকেন্দ্র। কিন্তু বেহাল কাঁচা রাস্তা কৃষকদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা পানিতে নিমজ্জিত হয় পথ, ফসল বাজারে পৌঁছাতে মহিষগাড়ি বা ভ্যানে অতিরিক্ত ভাড়া দিতে হয়। অনেক সময় শ্রমিক ও পরিবহনের সীমাবদ্ধতার কারণে ক্ষেতের ফসল নষ্ট হয়। কৃষকরা অভিযোগ করেন, রাস্তা পাকা হলে তারা ফসলের অনেক ভালো দাম পেতেন। রাস্তাটা যদি ভালো হতো তাহলে গাড়ি আমরা জমিতে নিয়ে যেতে পারতাম, ঠিক সময় মতো আমরা বাজার ধরতে পারতাম। এখন রাস্তা খারাপের কারণে আমরা গাড়ি পাচ্ছি না, এদের এইভাবে সাইকেলে করি অথবা মাথায় করে এইভাবে নিয়ে আসা লাগে। এদের বৃষ্টি একটু হলে আর চলাফেরা করা যায় না, চরম সমস্যার মধ্যে আমরা আছি। পাবনা বিএডিসি সহকারী প্রকৌশলী আফনান আজম রুদ্র জানান, এলাকার কৃষি অর্থনীতি সচল রাখতে আগামী প্রকল্পে রাস্তা পাকা করার পরিকল্পনা রয়েছে। অনুমোদন পেলেই প্রকল্প বাস্তবায়িত হবে। এই জিনিসগুলো জানার পরে আমি আমার নতুন যে ডিপিপির কাজ আমরা করতেছি এই পানাশী প্রকল্পের জন্য, সেটার জন্য 30 কিলো এই আরসিসি রোড আমি ধরতেছি এবং এই স্পেসিফিকলি এই সাইডগুলো যেখানে আমার 3 কিলো রাস্তা হলেই এখানে আমি সহজে সকল মাঠের ফসল তুলতে পারবো। তো এই রাস্তাটার যে আমি তালিকা, এটা আমি ডিপিপির মধ্যে করে যদি এটা ভবিষ্যতে আমরা অনুমোদন মনোনীত হয় অবশ্যই আমরা এই কাজটা করব যাতে কৃষকের উপকার হয়। এই রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বগুড়া শিবগঞ্জে বাড়িতে ঢুকে কুয়েত প্রবাসী এক ব্যক্তির স্ত্রী ও ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে তারা বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়ি থেকে দুজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ইদ্রিস আলীর বাড়িতে প্রবেশ করে। তারা মা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এরপর বাড়ি থেকে প্রায় 3 ভরি স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে নিহত রানীর স্বজনেরা জানালা দিয়ে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। নিহতের বাড়িতে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, হত্যাকাণ্ডের সবগুলো দিক সামনে রেখে তদন্ত শুরু হয়েছে। নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুর ৪ আসনের ভাঙার আলগি ও হামিদী ইউনিয়ন ফরিদপুর ২ আসনের নগরকান্দায় যুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও আন্দোলন অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বিষয়টিকে জনগণের আন্দোলন হিসেবে আখ্যায়িত করে নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন জানিয়েছেন। সোমবার পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি দেন তিনি। নির্বাচন কমিশন সচিব স্যারের সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে আমি, এবং পাশাপাশি মানুষের আবেগ অনুভূতি তুলে ধরে একটি রিপোর্ট পাঠিয়েছি। সেই রিপোর্টটি তারা বিবেচনা করবে। পাশাপাশি যেহেতু একটি রিট হয়েছে, আগামী সম্ভবত ২১ তারিখে এটা শুনানি হবে, তাহলে ২১ তারিখে শুনানি হলে আমরা এটা বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছে। আমি এই সময়ে বাংলার সর্বস্তরের মানুষকে অনুরোধ জানাবো তারা যেন তাদের কর্মসূচি থেকে সরে আসেন এবং সময়ের জন্য অপেক্ষা করেন। আমরা সকলে সাধারণ মানুষকে নিয়ে কাজ করি, সাধারণ মানুষের আবেগ অনুভূতি জেলা প্রশাসন বুঝে আমরা তাদের আবেগ অনুভূতি ধারণ করেই ভবিষ্যতে আমরা কর্মপরিকল্পনা তৈরি করব। রাষ্ট্র সব ধর্মের প্রতি সমান মর্যাদা দিতে বাধ্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, কোনো ধর্মকে আলাদা করে দেখার সুযোগ নেই রাষ্ট্রের, সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যেয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এর আগে সকালে মন্দির পরিদর্শনে যান তিনি। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। এ সময় তারা আসন্ন দুর্গাপূজার উপলক্ষে প্রধান উপদেষ্টাকে পূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। এ সময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা সকলকে আন্তরিক ধন্যবাদ ও পূজার অগ্রিম শুভেচ্ছা জানান এবং দুর্গাপূজা ঘিরে যাতে কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ তৈরি না হয় সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান। আপনাদের সঙ্গে আবার দেখা করা, কারণ আপনার আমাদের দায়িত্ব গ্রহণের পরপরই আপনাদের সঙ্গে দেখা, তারপরে আবার এসেছি। এই আনন্দ থেকে আমি বঞ্চিত হতে চাচ্ছিলাম না। বিশেষ করে এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। ছুটি একদিনের থেকে 2 দিন হয়েছে, এখন ছুটি 2 দিনের থেকে 4 দিন হয়ে গেছে। ওটাতে আমার কোনো হাত নাই। এটা কেউ না কেউ বুদ্ধি করে ফেলেছে ঠিকভাবে 4 দিনের ছুটি। কাজে সব আনন্দ এখানে একত্র হয়ে গেছে। তা বললাম যে আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে, এটা করতে দেবো না। আমি এটাতে শরীক হবই। আমি জোর করে এসেছি, আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনাদের এই আনন্দের শরীক হওয়ার জন্য। আমি থাকতে পারছি না কেন? যেহেতু একই সময় যখন দুর্গাপূজা হবে তখন একই সময় জাতিসংঘের অধিবেশন চলবে, যেখানে সরকার প্রধান হিসেবে আমাকে উপস্থিত থাকতেই হবে। কাজে সেই কারণে আমি এদিকে আর থাকতে পারছি না। তবে ওই যে বললাম নাচরবাংলা আগে থেকে গেলাম, অভিনন্দন জানিয়ে গেলাম। আবার সুযোগ করে পরবর্তীতে আরেকদিন আসবো। সরকারের সমালোচনা গণতন্ত্রের জন্য অত্যন্ত সহায়ক বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, সরকারের সমালোচনার মাধ্যমে সরকার তার ভুলগুলো বুঝতে পারে। মঙ্গলবার সকালে বিশ্ব ওজন দিবস 2025 উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, যারা সমালোচনা করেন তারা যদি ব্যক্তি আচরণেও পরিবর্তন ঘটান তাহলে সমাজটা দ্রুত বদলাবে। এ সময় তিনি আরো বলেন, পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তির দায়িত্ব আছে। সরকার বন রক্ষা করবে, কিন্তু পরিবেশ সুরক্ষায় কিছু বিষয় আছে ব্যক্তির চয়েস বা ইচ্ছার ওপর। এ সময় ভালো কাজে উৎসাহিত করার ওপর জোর দিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, একটা জাতি গঠনের ভিত্তি সন্দেহ ও নেতিবাচকতায় হয় না, ইতিবাচক হতে হয়। ভালো কাজে উৎসাহিত করতে হবে। আমরা সমালোচনা করি, এই পারফরমেন্সটা ভালো হয় নাই, ওইটা ভালো, ওই গানটা শিল্পী এখানে তার ছন্দটা ছিল না, কিন্তু যখন পুরস্কার পায় তখন আমরা হাততালি দিই না। আমরা মনস্তত্ত্বের দিক থেকে ইতিবাচকতা ধারণ করতে হবে। তো আমরা যদি নেতিবাচকতার দিক থেকে থাকি আর এটা ভেবেই নেই যে কখনো কিছু হচ্ছে না, কিছু হবে না, এটা কিন্তু হবে না। একটা জিনিস পরিবর্তন আনতে, পরিবর্তনটাকে প্রাতিষ্ঠানিক করতে
এটা একটা প্রক্রিয়ার ব্যাপার, এটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেখানে সকলেরই একটা ভূমিকা লাগে। সেই সকলের ভূমিকাটা আমরা পালন করব, নেতিবাচকতা থেকে সরে আসব। একটা জাতি গঠনের ভিত্তি কখনো সন্দেহ আর নেতিবাচকতা হতে পারে না। পরিবর্তন হবে এই ইতিবাচকতা দিয়ে আমাদের কাজ করতে হবে, ওই ইতিবাচকতা থেকে আমরা সমালোচনাটা করব, যাতে যেখানে কাজটা হচ্ছে না সেখানে কাজটা দ্রুত হয়। তো আমরা ব্যক্তিগত অভ্যাস পরিবর্তন করব, আর বাচ্চারা যখন পুরস্কার নেয়, কেউ যখন পুরস্কৃত হয়, তাকে সকলে মিলে আমরা হাততালি দিয়ে। চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার দিনগত মধ্যরাতের ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান। স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ডক্টর মঞ্জুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যান্সারের রোগী। তিনি প্রায় চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যান। স্বাস্থ্য উপদেষ্টা 17 সেপ্টেম্বর রাতে দেশে ফিরবেন বলে জানা গেছে। নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের 1 বছর পার হলেও নিখোঁজ 182 জনের কোনো হদিস মেলেনি। মৃত্যুর সরকারি স্বীকৃতি না পাওয়ায় নিখোঁজদের পরিবারগুলো ঋণ মৌকুব, বিধবা ভাতা, অন্যান্য সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। পুলিশ বলছে, ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ায় শীঘ্রই নিখোঁজদের পরিচয় প্রকাশ করা হবে। গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় অগ্নিকাণ্ডের 1 বছর পার হলেও নিখোঁজ 182 জনের ভাগ্য অজানা রয়ে গেছে। 2024 সালের 25 আগস্ট রাজনৈতিক সহিংসতার জেরে উত্তেজিত জনতা কারখানাটিতে আগুন ধরিয়ে দিলে 6তলা ভবনটি কয়েক ঘন্টার মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে। 32 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, তবে ততক্ষণে ভবন পরিণত হয় ধ্বংসস্তূপে। স্বজনদের দাবি, আগুনের সময় ভেতরে শতাধিক মানুষ আটকা পড়ে বের হতে পারেননি। কারো মরদেহ না মিললেও অন্তত পোড়া হাড়ের অংশ যেন ফেরত দেওয়া হয়, এমন দাবিও তুলেছেন পরিবারগুলো। কিন্তু তদন্ত ও ফরেনসিক পরীক্ষার নামে 1 বছর কেটে গেলেও কোনো প্রমাণ মেলেনি। এদিকে মৃত্যুর সরকারি স্বীকৃতি না পাওয়ায় নিখোঁজদের পরিবারগুলো ঋণ মৌকুফ, বিধবা ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। ওইখান দিয়ে আসার পথে আমার বাবা ওইখানে গ্যাঞ্জাম থেকে দেখতে গেছে যে অনেক মানুষ জড়িত, আমার বাবাই গেছে। যাওয়ার পরে শুধু খালি আমার বাবা একটা ভোট দিছে, বাবা আমি আর বাঁচতাম না, এই কথাটা কই শেষ। আর আমার বাবার আজ দীর্ঘ 1 বছর শেষ হয়ে গেল। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল, অগ্নিকাণ্ডের সময় ভেতরে দাহ্য কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, এমনকি মেটাল পর্যন্ত গলে যায়। তবে মরদেহ উদ্ধারে কোনো সফলতা মেলেনি। কারখানা কর্তৃপক্ষ এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কোনো কিছু খোঁজ খবর হইলাম না, 1 বছর হইলো কোনো লোক হইলাম না, একটা লাশের খবর হইলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ডিএনএ পরীক্ষার জন্য সংগৃহীত স্যাম্পল ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। তৎকালীন জেলা প্রশাসক মহোদয় একটি কমিটি করেছিলেন। এই কমিটি আমরা একটা তদন্ত রিপোর্ট করেছে, সেটি মন্ত্রণালয়ে জমা দিয়েছে। যখন রিপোর্টটি পাওয়া যাবে তখন আসলে রিয়েল ঘটনাটি বোঝা যাবে। ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ায় শিগগিরই নিখোঁজদের পরিচয় প্রকাশ করা হবে বলে জানালেন সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম। কিন্তু এখনো পরিবারগুলোর অপেক্ষা শেষ হয়নি। আগুনে হারানো প্রিয়জনদের শেষ চিহ্নটুকু ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা যেন তাদের বুক চিরে অশ্রু হয়ে ঝরে পড়ছে প্রতিদিন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। কিশোরগঞ্জের কটিয়াদীর 10 বছরের ফুটবল জাদুকর জিসানের জীবনে নতুন অধ্যায় যোগ হয়েছে। স্থানীয়ভাবে খুদে ম্যারাডোনা নামে পরিচিত এই শিশু এখন পাচ্ছে বড় পরিসরে নিজেকে গড়ে তোলার সুযোগ। স্থানীয়রা জানান, ম্যারাডোনা, মেসি আর রোনালদোর ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে জিসান নিজের চেষ্টায় ফুটবলের নানা কৌশল রপ্ত করেছে। মাঠে নামলেই তার পায়ে যেন জাদু খেলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিসানের ফুটবল কৌশলের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। প্রতিভায় মুগ্ধ হয়ে তিনি জিসানের প্রশিক্ষণ, লেখাপড়া ও ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। সোমবার বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জিসানের বাড়িতে গিয়ে বুট, জার্সি ও ফুটবল সহ খেলাধুলার সরঞ্জাম তুলে দেন।
একই সঙ্গে তার পরিবারকেও আর্থিক সহায়তা দেওয়া হয়। এই সময় আমিনুল হক বলেন, জিসানের ভেতরে বিরল প্রতিভা আছে। তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিভা নষ্ট হতে দেবেন না, সব দিক থেকে তাকে সহায়তা করা হবে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জিসানের পাশে রয়েছে, জিসানের পরিবারের পাশে রয়েছে। জিসানের বাবা জজ মিয়া, তিনি অত্যন্ত অসহায় একজন মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জজ মিয়া এবং এই জিসান প্রতিভাবান ফুটবলার, তার পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রয়েছে, আমরা রয়েছি এবং আমরা বিশ্বাস করি জিসানের মতো বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আরও অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে এবং বিভিন্ন স্পোর্টসের ইভেন্টের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, আমরা তাদের সকলের পাশেই আমরা দাঁড়াতে চাই। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল আর কাতারে হামলা করবে না। গেল 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় অবস্থানরত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাতারকে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ভালো মিত্র আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, অনেকেই জানেন না কাতার আমাদের কতটা ভালো বন্ধু। নেতানিয়াহু কাতারে আর হামলা করবে না, তবে হামাস নেতাদের পিছু নেবেন। প্রেসিডেন্টের বক্তব্য কিছুটা অস্পষ্ট হলেও বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উপসাগরীয় এই রাষ্ট্রে হামাস নেতাদের বিরুদ্ধে অন্য পদক্ষেপ নিতে পারেন। এদিকে সংবাদ মাধ্যম এক্সিওসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, হামলার আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে ট্রাম্পকে বিষয়টি জানিয়েছিলেন, তবে মার্কিন প্রেসিডেন্ট তার নাকচ করে বলেন না, তারা জানায়নি। হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আকাশে ওড়ার পর মার্কিন সামরিক বাহিনী প্রশাসনকে বিষয়টি জানিয়েছিল, ফলে ট্রাম্পের কাছে আপত্তি জানানোর সুযোগ ছিল না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পুরো আরব অঞ্চলকে ইসরায়েলি প্রভাবের আওতায় আনার স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বলেন, এটি অত্যন্ত বিপজ্জনক একটি ভ্রম। সোমবার দোহায় আরব ও মুসলিম নেতাদের এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এদিকে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলি পরিবার ও সমর্থকরা। তারা বলছেন, গাজা ইসরায়েলের স্থল অভিযান তাদের প্রিয়জনদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বন্দী মাতান জানকাউকার, মাতান আংরিয়াস্ট এবং রমো ব্রাসলাভস্কির বাবা মা বর্তমানে নেতানিয়াহুর বাসভবনের বাইরে অবস্থান করছেন। হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম এক বিবৃতিতে বলেছে, গাজা সিটিতে চালানো বড় সামরিক অভিযানের খবর পরিবারগুলো গভীর উদ্বেগের সঙ্গে গ্রহণ করছে। তারা বলছেন, গাজা সিটিতে অনেক জীবিত বন্দী রয়েছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক স্বার্থে তাদের উৎসর্গ করার সিদ্ধান্ত নিচ্ছেন, যা সেনাপ্রধান ও নিরাপত্তা প্রতিষ্ঠানের মূল্যায়ন সম্পূর্ণভাবে উপেক্ষা করছে। জানাবো খেলার খবর। সমীকরণ সহজ, জিতলে সম্ভাবনা টিকে থাকবে, হারলে বিদায় এক প্রকার নিশ্চিত। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই এশিয়া কাপ টি-20তে বাংলাদেশের জন্য ডু অর ডাই, অর্থাৎ বাঁচা মরার লড়াই। আবুধাবিতে মঙ্গলবার বাংলাদেশ তাদের চূড়ান্ত পরীক্ষায় নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। টি-20 ক্রিকেট আফগানিস্তান চলে গেছে অন্য উচ্চতায়, বাংলাদেশ এখনও শিক্ষানবিশ। 2014 সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াইয়ের সূত্রপাত হয়েছিল 9 উইকেটের বড় জয়। সেই দলের বিপক্ষেই এখন আন্ডারডগ টাইগাররা। মুখোমুখি লড়াইয়ে 12 ম্যাচের 7টিতেই জিতেছে আফগানিস্তান। এর মধ্যে গেল বছর জুনে কিংস্টাউনে আফগানদের কাছে হেরে টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার তিক্ত স্মৃতিও আছে। ওই বিশ্বকাপে আফগানিস্তান খেলা সেমিফাইনাল হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বড় জয়ের রান রেট অনেকটাই বাড়িয়ে নিয়েছে আফগানরা। বাংলাদেশও একই প্রতিপক্ষের বিপক্ষে জিতেছে, তবে পরের ম্যাচে লঙ্কানদের কাছে হার লিটন দাসের দলকে দাঁড় করিয়ে দিয়েছে কঠিন পরিস্থিতিতে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
হিমায়তপুরের সড়কের বেহাল দশা, 3.5 কিলোমিটার বেহাল সড়কে আটকে 10 গ্রামের অর্থনীতি, সীমাহীন কষ্ট পোহাচ্ছেন কৃষকরা। বগুড়ার প্রবাসীর বাড়িতে ঢুকে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা, স্বর্ণ নগদ অর্থ লুট, ভাঙার 2 ইউনিয়ন বিষয়ে পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ডিসির চিঠি। আসন্ন দুর্গাপূজার পূজা মণ্ডপ পরিদর্শনে ঢাকেশ্বরী মন্দিরের প্রধান উপদেষ্টা, সব ধর্মকে সমান মর্যাদা দেওয়ার আহ্বান ডক্টর ইউনূসের। কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল, জানালেন ট্রাম্প। নেতানিয়াহুর বাসভবনের সামনে জিম্মিদের পরিবারের বিক্ষোভ। এবং এশিয়া কাপ টি-20তে বাংলাদেশের আজ বাঁচা মরার লড়াই, চূড়ান্ত পরীক্ষায় প্রতিপক্ষ আফগানিস্তান। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।